আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিণীত সুশাসন দ্বিতীয় পত্রের ৩য় অধ্যায় পড়ব। এটা হচ্ছে পার্ট 6, শেরে বাংলা একে ফজলুল হক। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনারা সবাই ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার বাঘ হিসেবে সমাধিক পরিচিত বাংলার অভিসংবাদিত এবং প্রাণপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক। তিনি বাংলার বাঘ হিসেবে সমাধিক পরিচিত। অনেক সময় এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে আসে, বাংলার বাঘ হিসেবে কে পরিচিত? উত্তর হবে যে শেরে বাংলা একে ফজলুল হক। তিনি জন্মগ্রহণ করেন 1873 সালের 26শে অক্টোবর বরিশাল জেলার সাতরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল জেলার সাতরিয়া গ্রামে। কত সালে? 1873 সালে 26শে অক্টোবর বরিশাল জেলার সাতরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ওয়াজেদ আলী, মাতার নাম বেগম সৈয়দুন নেসা। পিতার নাম কাজী ওয়াজেদ আলী, মাতার নাম বেগম সৈয়দুন নেসা। আর জন্মগ্রহণ করেন 1873 সালের 26শে অক্টোবর। তিনি ছোটবেলা থেকে তার পিত্রালয় চাখার গ্রামে লালিত পালিত হন। ছোটবেলা থেকে তিনি অসাধারণ মেধাবী ছিলেন। তিনি ছাত্র অবস্থায় যা একবার পড়তেন তা কখনো ভুলতেন না। বরিশাল জেলা স্কুল থেকে ডিভিশনাল বৃত্তি সহ প্রবেশিকা এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সাথে FA পাশ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। পরে প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন, পদার্থ, অঙ্কশাস্ত্রের একই সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন, অর্থাৎ MA পাশ করেন। তিনি রসায়ন, পদার্থ, অঙ্কশাস্ত্রে একই সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং 1895 সালে মাত্র 6 মাসের প্রস্তুতি তিনি অঙ্কশাস্ত্রে MA পাশ করেন। তাকে একজন লোক বলেছিল যে মানে ওনাকে একটি হেয় করে কথা বলছিল, তারা অঙ্কশাস্ত্রে পারে না। তিনি চ্যালেঞ্জ করছিল যে আমি অঙ্কশাস্ত্রেই MA পাশ করব। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে তিনি এই অঙ্কশাস্ত্রেই MA পাশ করেছিলেন। তিনি একটি অসাধারণ মেধাবী মানুষ। আল্লাহ আমাদেরকেও মেধা দান করুক, আমিন। তো 1896 সালে তিনি আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। কত সালে তিনি আইন পরীক্ষায় উত্তীর্ণ? 1896 সালে তিনি আইন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1900 সালে কলকাতার বিখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায় জুনিয়র হিসেবে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় যোগ দেন। 1900 সালে কলকাতার বিখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায় জুনিয়র হিসেবে কলকাতার হাইকোর্টে আইন ব্যবসায় যোগ দেন। কিছুদিন না যেতে তিনি আইন পেশা ত্যাগ করে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি নেন। চাকরির ধরাবাঁধা নিয়ম তাকে আটকে রাখতে পারেনি। তিনি 6 বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা নিয়ে পুনরায় আইন পেশায় ফিরে আসেন। তার মেধা, তেজস্বী বক্তৃতা, বাচনভঙ্গি, জোরালো যুক্তি অতি দ্রুত সাফল্য এনে দেয়। 1911 সালে আইন পেশায় পাশাপাশি তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1913 সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদ সদস্য নির্বাচিত হন। 1913 সালে তিনি বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1913 সালে কি হয়েছিল? প্রাদেশিক আইন পরিষদ এবং বঙ্গীয় সর্বদলীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তার নেতৃত্ব গুণে ছিল অসাধারণ। ফলে 1918 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। আর মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে প্রতিষ্ঠিত হয়। আর 1918 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন নেতা হওয়ার সুবাদে 1919 সালে মেদিনীপুরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। বঙ্গীয় প্রাদেশিক পরিষদের অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন 1919 সালে মেদিনীপুরে। 1919 সালে মেদিনীপুরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। 1924 সালে তিনি প্রাদেশিক পরিষদের শিক্ষামন্ত্রী হন। 1924 সালে তিনি প্রাদেশিক পরিষদের শিক্ষামন্ত্রী হন। 1929 সালে তিনি নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন। নিখিল বঙ্গ প্রজা সমিতি কত সালে গঠন করেন? 1929 সালে। পরবর্তীতে এটা 1936 সালে যা কৃষক প্রজা পার্টি নাম ধারণ করে। এটা আর কি কৃষক প্রজা পার্টি নাম ধারণ করে 1936 সালে। পরবর্তীতে নিখিল বঙ্গ প্রজা সমিতি
তারপর 1937 সালে নির্বাচনে জয়লাভ করে তিনি যুক্তফ্রন্টের মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। আর শেরেবাংলা একে ফজলুল হক হলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। তারপর 1940 সালে লাহোর প্রস্তাব অনুষ্ঠিত হলে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে গেলে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তসভার মন্ত্রিসভা ভেঙে গেলে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। 1962 সালের 27শে এপ্রিল বাংলার এই মহান ও অসাধারণ রাজনৈতিক নেতার মৃত্যু হয়। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1962 সালের 27শে এপ্রিল মৃত্যুবরণ করেন আর জন্মগ্রহণ করেন 1873 সালের 26শে অক্টোবর বরিশাল জেলার সাতুরিয়া গ্রামে। আর মৃত্যুবরণ করেন কত সালে? 1962 সালে। এই 62 সালে আরেকটা ঘটনা ঘটেছিল, শিক্ষা আন্দোলন হয়েছিল এই 62 সালে। আমাদের একটি সালের সাথে কয়েকটা বিষয় সম্পৃক্ত থাকলে আমরা ওগুলা বের করে পড়ে নিব। তারপর রাজনীতিতে শেরেবাংলার অবদান। শেরেবাংলা ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার অন্যতম অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি রাজনীতিতে ছিলেন অসাধারণ এবং উজ্জ্বল নক্ষত্র। বাঙালি সত্তাকে জাগ্রত করার জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি। শেরেবাংলা একে ফজলুল হকের রাজনৈতিক অবদানগুলো হচ্ছে গোলটেবিল বৈঠকে যোগদান করেছেন। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধান 1930 থেকে 1932 সালে লন্ডনে অনুষ্ঠিত 3টি গোলটেবিল বৈঠকে শেরেবাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করেন। তার জোরালো বক্তব্য, অসাম্প্রদায়িক বলতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বোঝানো হয়েছে। 1930 থেকে 32 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে তিনি জোরালো বক্তব্য পেশ করেছিলেন। তারপর দ্বিতীয়ত, হিন্দু মুসলিম স্বার্থ একত্রিতকরণে তিনি ভূমিকা পালন করেছেন। শেরেবাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক নেতা ছিলেন। তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে জোরালো ভূমিকা পালন করতেন। অর্থাৎ তিনি হিন্দু মুসলিমের সম্পর্ক ভালো থাকার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। 1916 সালে হিন্দু মুসলিমদের স্বার্থ সমন্বয়ে জন্য লখনৌ চুক্তি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল। তিনি 1919 সালে মেদিনীপুরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। 1919 সালে মেদিনীপুরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। লাহোর প্রস্তাবে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 1919 সালে মল্লমেন্ট সংস্কার আইন, 1919 সালে ভারত শাসন আইন এবং 1935 সালে ভারত শাসন আইন মুসলমানদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এই জন্য 1937 সালে নির্বাচনের পর কংগ্রেসের উগ্রপন্থী সাম্প্রদায়িক নেতার কার্যকলাপে হিন্দু এবং মুসলমানদের সাম্প্রদায়িক দাঙ্গা প্রবল হলে মুসলমানরা পৃথক আবাসভূমি চিন্তা শুরু করে এবং ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ 1940 সালে 23শে মার্চ মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা একে ফজলুল হক। আর লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কোথায়? পাকিস্তান, এখন বর্তমানে পাকিস্তানের লাহোরে। মূল প্রস্তাবে তিনি মুসলমানদের জন্য একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলেন। উক্ত প্রস্তাবের মাধ্যমে শেরেবাংলা একে ফজলুল হক সেদিন উপমহাদেশে মুসলিম স্বাধিকার অর্জনে পথ প্রশস্ত করেন। আর লাহোর প্রস্তাব কত সালে হয়েছিল? কত তারিখ? 1940 সালে 23শে মার্চ। লাহোর প্রস্তাব কত সালে হয়েছিল? 1940 সালে 23শে মার্চ লাহোরে হয়েছিল। যুক্তফ্রন্ট গঠন এবং 1954 সালের নির্বাচন। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর অনীহা এবং অবজ্ঞা প্রদর্শন করতে থাকে। বাংলা ভাষা এবং সংস্কৃতির উপর নেমে আসে চরম অশ্রদ্ধার প্রদর্শন। উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন চেষ্টা করা হয় এবং পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। তবে 1954 সালে নির্বাচন দিতে বাধ্য হয় পশ্চিমা গোষ্ঠী এবং এই নির্বাচনে শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ ছিল তখন, গণতান্ত্রিক দল, নেজামে ইসলাম পার্টি, যুক্তফ্রন্ট গঠন করা হয়। শেরেবাংলা ছিলেন এই ফ্রন্টের অন্যতম নেতা। যুক্তফ্রন্টের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেরেবাংলা যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। যুক্তফ্রন্ট গঠনের মধ্যে এখানে শেরেবাংলা একে ফজলুল হকের ছিল কৃষক প্রজা পার্টি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম লীগ শব্দটা বাদ দেওয়া হয়েছে যুক্তফ্রন্ট নির্বাচনের পর, মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছিল। তারপর গণতান্ত্রিক দল, তারপর নেজামে ইসলাম মাওলানা আতাহার হোসেনের ছিল, আর গণতান্ত্রিক দল ছিল
গণতন্ত্র দল ছিল যে হাজী মোহাম্মদ দানেশের, আর নেজামে ইসলাম ছিল মাওলানা আতাহার আলী। এই যুক্তফ্রন্ট গঠন করা হয়, কারণ এটি 4টি দল মিলে হয়েছে, সেজন্য একটা যুক্তফ্রন্ট বলে। শেরেবাংলা ছিলেন এই ফ্রন্টের অন্যতম নেতা। যুক্তফ্রন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং শেরেবাংলা একে ফজলুল হক যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। কৃষকদের কল্যাণ সাধনে শেরেবাংলার অবদান। আর 1936 সালে তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন একজন মানবতাবাদী নেতা। তিনি বুঝতে পেরেছিলেন কৃষকদের ভাগ্যের উন্নতি না হলে অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। তিনি অবহেলিত কৃষকদের উন্নতির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। কৃষকদের জন্য তার গৃহীত পদক্ষেপগুলো হলো, এটা ইয়াতে আসে, সিকিউতে নাম্বারে আসে। কৃষি ঋণ আইন প্রবর্তন করেন, কৃষক প্রজা আন্দোলন পরিচালনা করেন, নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন, ঋণ সালিসি বোর্ড গঠন করে, প্রজাস্বত্ব, আরেকটা হচ্ছে প্রজাস্বত্ব আইন, আমরা এগুলো পড়বো সিরিয়াল বাই। কৃষি ঋণ আইন প্রবর্তন, জমিদার এবং শোষক শ্রেণীর কর্তৃক দরিদ্র কৃষককুলের দুর্বিষহ হয়ে উঠলে শেরেবাংলা একে ফজলুল হক 1913 সালে 4 এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাশ করে এবং বাংলা অসহায় কৃষকদের জন্য রক্ষা করেন। 1913 সালে 4 এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাশ করেন, কৃষকদের জন্য কৃষি ঋণ আইন পাশ করেন। এই সালটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু এই সালেই তিনি প্রাদেশিক পরিষদের আইন পরিষদের সদস্য হন এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য হন। কিন্তু এখানে এই প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য হন 1913 সালে। আবার এই সালেই তিনি 4 এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাশ করেন কৃষকদের জন্য। কৃষক প্রজা আন্দোলন পরিচালনা, তিনি বাংলার লক্ষ লক্ষ কৃষকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং অর্থনৈতিক মুক্তিদানের জন্য কৃষক প্রজা আন্দোলন পরিচালনা করেন। তিনি বাংলার লক্ষ লক্ষ কৃষককে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং অর্থনৈতিক মুক্তিদানের জন্য কৃষক প্রজা আন্দোলন পরিচালনা করেন। অধিকার সম্পর্কে সচেতন করা এবং অর্থনৈতিক মুক্তিদানের জন্য কৃষক প্রজা আন্দোলন পরিচালনা করেন। নিখিল বঙ্গ প্রজা সমিতি, শেরেবাংলার রাজনৈতিক শক্তির উৎস ছিল দেশের কৃষক সমাজ। শেরেবাংলার রাজনৈতিক শক্তির উৎস ছিল দেশের কৃষক সমাজ। তিনি কৃষকদের বড় বেশি ভালোবাসতেন, কৃষকদের জন্য সর্বদা তার মন কাঁদত। এই জন্য 1929 সালে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করা। পরবর্তীতে 1936 সালে এটি কৃষক প্রজা পার্টি নামকরণ করা হয়। সকল ধর্মের লোকদের জন্য এই সমিতির দরজা খোলা ছিল। নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করে কত সালে? 1929 সালে। ঋণ সালিসি বোর্ড গঠন, কৃষকদের দুরবস্থা, ঋণের দায় এবং জমিদারের উৎপীড়নের হাত থেকে রক্ষার জন্য তিনি 1937 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ঋণ সালিসি বোর্ড গঠন করেন। তারই উদ্যোগের ফলে অর্থনৈতিক দিক থেকে কৃষককুল মুক্তি পায়। কৃষি ঋণ আইন প্রবর্তন করে 1913 সালে কৃষক প্রজা আন্দোলন পরিচালনা করেন। নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করে 1929 সালে, ঋণ সালিসি বোর্ড গঠন করে 1937 সালে। তারপর প্রজাস্বত্ব আইন 1938 সালে শেরেবাংলার উদ্যোগে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করা হয় এবং এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে 1950 সালে জমিদারি দখল এবং প্রজাস্বত্ব আইন পাশ হয় এবং জমিদারের উপর প্রজাস্বত্ব প্রতিষ্ঠিত হয়। প্রজাস্বত্ব প্রতিষ্ঠিত হয় মানে জমিদারের উপর প্রজাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। 1938 সালে শেরেবাংলার উদ্যোগে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করা হয়। আর কৃষকদের জন্য তার অবদানগুলো হচ্ছে 1913 সালে কৃষি ঋণ আইন প্রবর্তন করে এবং কৃষক প্রজা আন্দোলন পরিচালনা করে। নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করে 1929 সালে। তারপর ঋণ সালিসি বোর্ড গঠন করে 1937 সালে। আবার 1936 সালে তিনি এই নিখিল বঙ্গ প্রজা সমিতিটাকে কৃষক প্রজা পার্টিতে রূপান্তর করেন। তারপর প্রজাস্বত্ব আইন পাশ করে 1938 সালে। শেরেবাংলাকে ফজলুল হক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করে এবং এর ফলে 1950 সালে জমিদারি দখল এবং প্রজাস্বত্ব আইন পাশ হয় এবং জমির উপর প্রজাদেরও সত্ত্ব প্রতিষ্ঠিত হয়। শিক্ষা বিস্তারে শেরেবাংলার অবদান,
শেরে বাংলা একে ফজলুল হকের অবদান। শেরে বাংলা একে ফজলুল হক একজন শিক্ষানুরাগী পণ্ডিত ছিলেন। তিনি বুঝেছিলেন আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষার অগ্রগতি অর্জন করতে না পারলে বাংলার মুসলমানদের কোনো উন্নতি হবে না। কারণ ব্রিটিশ ভারতে মুসলমানরা ইংরেজি এবং আধুনিক শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। শিক্ষাক্ষেত্রে তার অবদানগুলো সর্বভারতীয় সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন হয়েছিল সেটা। শেরে বাংলা একে ফজলুল হকের প্রচেষ্টায় 1906 সালে নওয়াব সলিমুল্লাহ কিন্তু এতে যুক্ত ছিল, আমাদের খেয়াল রাখতে হবে। 1906 সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। 1906 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় শিক্ষা সম্মেলন। এই সম্মেলনে তিনি আধুনিক বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষার উপর গুরুত্ব দেন। শিক্ষার পরিকল্পনা পেশ। শেরে বাংলা একে ফজলুল হক 1913 সালে বঙ্গীয় আইন পরিষদের একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন, যার উদ্দেশ্য ছিল গণমুখী শিক্ষার পথ প্রশস্ত করা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পেছনে তার অসামান্য অবদান ছিল। তার স্মৃতির উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ফল প্রতিষ্ঠিত হয়। ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয়। ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা। 1924 সালে তিনি বাংলার প্রাদেশিক মন্ত্রীর দায়িত্ব পালনকালে কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। কলকাতায় বর্তমানে যে ইসলামিয়া কলেজটা রয়েছে তার অবদান রয়েছে। এ সময় তিনি গরিব মুসলমান ছাত্রদের শিক্ষা বিস্তারের জন্য মুসলিম এডুকেশন ফান্ড গঠন করেন শেরে বাংলা একে ফজলুল হক। তারপর ছাত্রাবাস নির্মাণ। শেরে বাংলার অক্লান্ত প্রচেষ্টায় কলকাতার টেলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল, কলকাতার বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়। এর ফলে মুসলমান ছাত্ররা বিশেষভাবে উপকৃত হয়। লেডি ব্যাবর্ন কলেজ, ইডেন কলেজ নিয়ে যত সমালোচনা নাই, এই ইডেন কলেজটাও শেরে বাংলা ফজলুল হক প্রতিষ্ঠা করেছিলেন। শেরে বাংলার ফজলুল হকের হাতে যেই কলেজগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে শেরে বাংলা বরিশাল চাখার কলেজ, মুন্সিগঞ্জের হরডাঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ, কলকাতার লেডি ব্যাবর্ন কলেজ, ঢাকার ইডেন কলেজ প্রতিষ্ঠা করা। বাংলার সাধারণ মানুষের শিক্ষা বিস্তারে তার অবদান অপরিসীম। শিক্ষা বিস্তারে তার অবদানগুলো হচ্ছে সর্বব্যাপী শিক্ষা সম্মেলনে পাশ্চাত্য শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন 1906 সালে। তবে শিক্ষা পরিকল্পনা পেশ করেন 1913 সালে বঙ্গীয় আইন পরিষদে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয়। ইসলামিয়া কলেজ কলকাতায় তিনি ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন 1924 সালে। তারপর মুসলমান শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে তিনি মুসলিম এডুকেশন ফান্ড গঠন করেন। ছাত্রাবাস নির্মাণ। শেরে বাংলায় অক্লান্ত প্রচেষ্টা কলকাতার টেলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল, কলকাতার বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়। এর ফলে মুসলমান ছাত্ররা বিশেষভাবে উপকৃত হয়। লেডি ব্যাবর্ন কলেজ, ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন। তারপর বরিশাল চাখার কলেজ, মুন্সিগঞ্জের হরডাঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ, কলকাতার লেডি ব্যাবর্ন কলেজ, ঢাকার ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন। বাংলার সাধারণ মানুষ শিক্ষা বিস্তারে তার অবদান অপরিসীম। বাঙালি জাতীয়তাবাদী বিকাশে অবদান। শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন একজন খাঁটি বাঙালি। তিনি অসাম্প্রদায়িক চেতনার ধারক ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শেরে বাংলা একজন খাঁটি বাঙালি এবং খাঁটি মুসলমান ছিলেন। এমন দ্বিবিধ গুণগত বৈশিষ্ট্য তার মধ্যে যতটা দেখা যায় এরূপ আরো কারো মধ্যে দেখা যায় না। শেরে বাংলা সবসময় বাঙালি জনগণের দাবি দেওয়া আদায় এবং বাংলা সাহিত্যের সংস্কৃতি রক্ষার জন্য সোচ্চার ছিলেন। বাঙালির পৃথক রাজনৈতিক অস্তিত্ব প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। লাহোর প্রস্তাব কত সালে হয়েছিল? 1940 সালে 23 মার্চ উত্থাপন করেন। বাঙালির জন্য পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত। তার সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী যে বীজ বপিত হয়েছিল তাই পরবর্তীতে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে সুদৃঢ় হয়ে এবং বাঙালির অত্যন্ত আপনজন মুসলমানদের শিক্ষা বিস্তারের অগ্রপথিক দরিদ্র নির্যাতিত কৃষককুলের ভরসাস্থল, অবিসংবাদিত রাজনৈতিক মানবতাবাদী এবং অসাম্প্রদায়িক এই নেতা বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন। অপূর্ব সাংগঠনিক শক্তির বাহক ও শেরে বাংলা একে ফজলুল হক রাজনীতির অঙ্গনে যে অবদান রেখে গেছেন তার জন্য তিনি বাংলার প্রতিটি মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর তিনি মারা যান কত সালে? 1962 সালে। জন্মগ্রহণ করে কত সালে? 1873 সালে। তাকে কি বলা হয়? বাংলার বাঘ বলা হয়। আমরা এগুলো খেয়াল করে রাখবো।
তার শিক্ষা বিস্তারের অবদানগুলো পড়বো এবং কৃষকদের কল্যাণে তার অবদানগুলো পড়বো। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।